নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পের আসরে। আজকে আমাদের নিবেদন লেখক রূপম কুণ্ডুর লেখা অপরাধের মায়াজাল। আশা করি আপনাদের আজকের এই গল্পটি অন্যান্য সব গল্পের মতোই খুব ভালো লাগবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। বর্ষাকালটা তবে পড়েই গেল কলকাতায়। অজিতেশের হাতেও এখন তেমন একটা কাজ নেই। সে এখন কোনো জটিল কেসের অপেক্ষায় দিন গুনছে। ওকে জিজ্ঞেস করলেই বলে, বুঝলে ভাইয়া, অনেকদিন ধরেই মনটা কেমন উসখুস করছে। আর জটিল রহস্যের সমাধান না করতে পারলে আমার মাথাটা ঠিক খোলে না। কিন্তু আজকাল আর সেই রকম মাথা খাটানো অপরাধী আছে কোথায়? সবই তো ওই ছিচকে চোর, আর না হলে খুনের আসামি। আমি বুঝি আমার বন্ধু তার পেশাটিকে কাজে না লাগাতে পেরে বেজায় অলসভাবে দিন যাপন করছে। আমি আর কি করি, জানলার বাইরে তাকিয়ে আছি। কি সুন্দরী না এই বর্ষার দিনগুলো। শহর কলকাতার বড় বড় ইমারতগুলোর দামি আর জৌলুস রং আজ ফিকে বর্ষার এই বৃষ্টি সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে। কাল সারা রাত বৃষ্টি হওয়ায় রাতের রাস্তার বাতিগুলো এই দিনের বেলায়ও কেউ আর নেভায়নি। আকাশে সবসময় যেন চলছে অজস্র কলরব আর কালো মেঘরাশির মেলা। মেঘেরা যেন আজ তার সমস্ত কান্না উজাড় করে বড় বিষাদে চোখের জল ফেলেই চলেছে। মাঝে মাঝে যেন এই লেখক মন আকাশটাকে ডেকে জানতে ইচ্ছে করে সে এত কাঁদছে কেন, তার কিসের এত দুঃখ। মন যেন হারিয়ে যেতে চায় বৃষ্টি ভেজা দিনগুলোতে অদ্ভুত এক মায়াময় জগতে। বৃষ্টি এলে সবচেয়ে বেশি ভালো লাগে খিচুড়ি আর বেগুন ভাজা। তাই আজ সকাল থেকে যখন ঝিরঝিরে বৃষ্টি নিয়ে আকাশ কালো করে এলো, তখন অজিতেশ তার কাজের টেবিলের ওপর দুটো হাত রেখে ঘোষণার ভঙ্গিতে বলল, তোমার বৌঠানকে বলে দাও, আজ দুপুরে মুগের ডালের খিচুড়ি আর গোল গোল করে লাল বেগুন ভাজা বরাদ্দ হোক বন্দীদের জন্য। আমি অজিতেশের কথার উত্তর না দিয়ে জোর গলায় বললাম, বৌঠান, তোমার বন্দির শেষ ইচ্ছে হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা। অজিতেশ নিঃশব্দে সামান্য হাসল, তারপরে বলল, এই বৃষ্টি এলে কিন্তু বেশ অন্যরকম হয়ে যায় সবকিছু। তুমি তো আরো ভালো বুঝবে, কারণ তুমি যে কলম চালাও। আমি কিছুটা বিদ্রোহ ঘোষণা করার মতো করে বললাম, যারা কলম চালায় তারা যে সবার থেকে এই প্রকৃতির সুন্দর দৃশ্যগুলির ব্যাপারগুলো ভালোভাবে বুঝবে এই ধারণা কিন্তু ভুল। ফারাক একটা আছে, তবে অন্য জায়গায়। অজিতেশ বলল, তা কি ফারাক বলো শুনি। আমি ভালো করে চেয়ারে হেলান দিয়ে বললাম, মনে করো একজন লেখক আর একজন সাধারণ মানুষ একসময় একটাই দৃশ্য দেখছে। তার মানে এই নয় যে সাধারণ একজন মানুষ সেই দৃশ্য দেখে যা ভাবছে তা লেখকের ভাবনার চেয়ে কম। আসল সমস্যাটা হলো লেখক অতি সাধারণ ব্যাপারটাকে এত রঞ্জিত করে বা সুন্দর করে বলতে বা লিখতে পারবেন, তা সাধারণ মানুষ হয়তো পারবে না। অথচ সে হয়তো ভেবেছে আরো বেশি কিছু। অজিতেশ হাসি মুখে বলল, বেড়ে বলেছ, কিন্তু তোমার তো দার্শনিক হওয়ার কথা ছিল ভাইয়া। আচ্ছা, এবার বলো এই ফারাকের জন্য দায়ী কি? এই রে, এটা তো ভেবে দেখিনি। মনে হয় একজন লেখক আর একজন সাধারণ মানুষ, তাই। অজিতেশ একটু হেসে বলল, অনেকটা তাই, তবে আসল কারণটা হলো অভ্যাস। যেমন ধরো, এই যে রান্নাঘরে তোমার বৌঠান রান্নার সময় জানেন কোথায় নুন আছে কোথায় লঙ্কা আছে। আমরা রান্নাঘরে গেলে তা খুঁজেই মরবো কিন্তু শুধু। তেমনই লেখক লেখার সময় শব্দ কিংবা কথা খুঁজে পাবে খুব সহজেই, কারণ তার অভ্যেসই তাই। আর সাধারণ মানুষ মনে মনে ভাবলেও হাতরে বেড়াবে এদিক ওদিক। মানুষের মনের কত ফারাক, তাই না অজিতেশ? একই বয়সের একই বৈশিষ্ট্যের মানুষের মধ্যেও অনেক পার্থক্য দেখা যায়। এ তো অতি সাধারণ ব্যাপার। পৃথিবীর বুকে সবচেয়ে রহস্যময় হলো মানুষের মন, বিশেষ করে তা যদি হয়। অজিতেশ কি যেন একটা বলতে গিয়েও থেমে গেল, কারণ সত্যবতী ঘরে এসে ঢুকেছে। দরজা দিয়ে ঢুকে আমায় উদ্দেশ্য করে বৌঠান বলল, ঠাকুরপো, বেগুন ভাজা খেতে হলে কিন্তু বাজার থেকে বেগুন নিয়ে আসতে হবে, এই কিন্তু আমি বলে রাখলাম। বলেই বৌঠান রান্নাঘরের দিকে চলে গেল। অজিতেশ বেশ জোরের সাথেই বলল, ওসব আমি জানি না। বৃষ্টির দিকে খিচুড়ি আর বেগুন ভাজা না হলে জমে নাকি? শান্তি নেই কোথাও। অজিতেশ আর সত্যবতীর এভাবে আমায় মধ্যমণি করে কথা বলার কারণ পাঠকের অজানা থাকার কথা না। তবুও যারা অবাক হয়েছেন তাদের জন্য পুরোটা জানিয়ে রাখি।
অজিতেশ আর সত্যবতী যখন ঝগড়া করে তখন তাদের সরাসরি কথা বলা এমনকি মুখ দেখাও বন্ধ থাকে। তখন তাদের কথা এভাবেই চলে। আমি ব্যাপারটা বেশ উপভোগ করে থাকি। এই তো কালই তাদের আবার ঝগড়া হয়েছে। ঝগড়ার বিষয় অতি সামান্য। অজিতেশ কোনো কালেই যথেষ্ট গোছানো ছিল না। তার অগোছালো আর উদাসী ভাবটা মাঝে মাঝে অতিরিক্ত হয়ে পড়ে। বিশেষ করে যখন হাতে কোনো কেস থাকে না, তখন তার এই প্রায় সন্ন্যাসী ভাবটা প্রবল হয়ে ওঠে। কাল সকালে নিজের অগোছালো ঘরটা গোছাতে গিয়েই বিপত্তি। সত্যবতীর শখের ফুলদানিটা মেঝেতে ফেলে ভেঙে চৌচির। ভাঙা টুকরোগুলো হয়তো আরেকটু সময় পেলে সে লুকিয়েই ফেলত, কিন্তু তার আগেই বামাল সমেত ধরা পড়ে যায়। তখন সত্যবতী কিছু না বলে চলে গেলেও আসল ঝগড়াটা হয় রাতে, আর আজ সকাল থেকে এই অবস্থা। দুপুরে খেতে বসে কিন্তু দেখলাম অজিতেশেরই জয় হয়েছে। গরম খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর ডিমের অমলেট। অজিতেশ হাত ঘষতে ঘষতে একটা অদ্ভুত শব্দ করে বলল, এই না হলে ভারতবর্ষের গৃহ আইন যতই বন্দী হোক না কেন, তার ইচ্ছেরও থাম দেওয়া হয়। বাহ কাকা, তোমার জবাব নেই। বৌঠান রেগে বলল, সেই তো, আর আমি যে রান্না করলাম তার বেলায় কিছু নেই, তাই তো? অজিতেশ বেগুন ভাজায় কামড় দিয়ে বলল, ওহ ঠিক ঠিক, তোমার হাতেও জাদু আছে সত্য, এই জন্য তোমাকে এতটা ভালোবাসি। এরপর দুপুরের খাওয়াটা আমাদের বেশ ভালোই জমল। শুধু জমলো বললে ভুল হবে। সত্যবতীর হাতের রান্নার গুণেই হোক কিংবা খিদের জন্যেই হোক, খেয়ে যখন উঠলাম বুঝলাম বাড়াবাড়ি রকমের খাওয়া হয়ে গেছে। দুপুরের ভাত ঘুমটা একটু বেশি হয়ে গিয়েছিল। যখন উঠলাম তখন প্রায় সন্ধে। কাকা ততক্ষণে আমাদের চা দিয়েছে। চা খেতে খেতে অজিতেশের সাথে কথা হচ্ছিল। ঠিক এমন সময় কাকা এসে জানালো, দাদাবাবু একজন এইছেন, তোমার সাথে দেখা করতে চাইছেন। পাঠিয়ে দাও। আমি চায়ের কাপে মুখ তুলেছি, ঠিক এমন সময় ঘরে এসে যিনি ঢুকলেন তার বয়স ওই বছর 30-এর কাছাকাছি হবে। ফর্সা গায়ের রং, লম্বা প্রায় ব্যোমকেশের মতো। তিনি হাত জোড় করে বললেন, নমস্কার, যদি ভুল না করি আপনি অজিতেশ, মানে ওই ডিটেকটিভ অজিতেশ বাবু? অজিতেশও হাত জোড় করে বলল, হ্যাঁ, তবে একটা ভুল আছে, আমি ডিটেকটিভ নই। ডিটেকটিভ কথাটা আমার ভালো লাগে না, আর আমার কাজ সত্য অন্বেষণ করা, তাই আমি একজন সত্যান্বেষী। যথার্থ যুক্তি। তবে আমি একটি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার মনে হয় এটা একটা অদ্ভুত কেস, আর পুলিশের কাছে গেলে ওরা হয়তো এই ব্যাপারটা নিয়ে মাথায় ঘামাবে না। অজিতেশ বলল, সে যাই হোক, আপনি নির্দ্বিধায় সবটা খুলে বলুন, আমি শুনে বুঝবো আপনার সাহায্য করব কি করব না। আমি তৎক্ষণাৎ হাঁক দিয়ে বললাম, কাকা আর এক কাপ চা দিয়ে যাও তো। লোকটি এবার একটু কেশে নিয়ে বলা শুরু করলেন, অজিতেশ বাবু, আমার নাম সুবিমল নস্কর। পেশায় আমি একজন সরকারি চাকুরিজীবী। তবে বাপ ঠাকুরদার আমলের কিছু সম্পত্তি পাই আগের বছর। বাবা মারা গেছেন আগের বছর, তখনই সম্পত্তি হাতে আসে। সম্পত্তির পরিমাণ কিন্তু কম ভাববেন না, তাও 1,05,000-এর উপরে টাকা আমি পাই। কথার মাঝে অজিতেশ বলল, তা আপনার পরিবারের এতটা সম্পত্তি, সেটা একবারে হাতে পেলেন কিভাবে? আসলে ঠাকুরদা তার আমলে বর্ধমানের কাছে প্রচুর পরিমাণে জমি জমা করেছিলেন। তারপর বাবা ওই সব কিছুর দেখাশোনা করতেন। তবে আমি চাকরি পেয়ে কলকাতায় চলে আসার পর বাবাকেও এখানে নিয়ে আসি। আর বাবারও বয়স হচ্ছিল, তাই তিনিই ঠিক করেন সব বিক্রি করে দেবেন। ব্যাস, বিক্রি করার পরই সবটা আমার হাতে আসে। তবে টাকা পাওয়ার পর আমি যেটা প্রথম করি সেটা হলো উত্তর কলকাতায় একটা পুরনো আমলের বাড়ি কিনি। আর সেটা আমি কিনি প্রায় 2 লক্ষ টাকায়। ইচ্ছা ছিল বাড়িটা ভেঙে একটা নতুন বিদেশি ধাঁচের বাড়ি তৈরি করার। কিন্তু আগের মাসে প্রমোটার রবি গুপ্তা বলে একটা লোক আসে আমার কাছে, যে ওই বাড়িটা কিনতে চায়। আর সে আমায় ওই বাড়িটার জন্য 3 লক্ষ টাকার অফার দেয়। বুঝতেই পারছেন, 1 লাখ টাকা লাভ। আর তার সাথে তিনি এও বলেন সেইখানে তিনি একটি বহুতল ফ্ল্যাট বাড়ি নির্মাণ করতে চান। আর তাতে নিচের তলায় আমাকে ওই 2 বেডরুম সহ একটা ফ্ল্যাট দিতে চান। এখন আপনিই বলুন, 1 লাখ টাকার সাথে একটা ফ্ল্যাটের লোভ কে ছাড়তে পারে?
আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আর প্রমোটার রবি গুপ্তাও আমাকে 1 মাস সময় দেন বাড়ির জিনিসপত্র খালি করার জন্য। সেটা শেষ হলেই তিনি বাড়ি ভাঙা ও বহুতল নির্মাণের কাজ শুরু করবেন। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল প্রায়, আর হয়তো 3-4 দিন বাকি বাড়িটা ভাঙতে। কিন্তু বলে সুবিমল বাবু একটু থামলেন আর তার বুক পকেট থেকে বার করে আনলেন 3টি কাগজ। তারপর সেইগুলি অজিতেশের দিকে এগিয়ে দিলেন। এরই মধ্যে কাকা দেখলাম চা দিয়ে গেছে। সুবিমল বাবু চায়ের কাপে চুমুক দিয়ে অজিতেশের দিকে তাকিয়েছিল। অজিতেশ কাগজগুলো ভালো করে দেখে আমার হাতে তুলে দিতে দিতে বলল, এ তো ভীষণ ভয়ের ব্যাপার সুবিমল বাবু, এ তো সোজাসুজি হুমকি। আমিও কাগজগুলো দেখলাম। তাতে 3টিতেই লেখা আছে, বাড়ি ভাঙার চেষ্টা করলে সমূহ বিপদ, আর কথা না শোনার ফল কিন্তু মৃত্যু। আমি কাগজগুলো ফিরিয়ে দিতেই যাচ্ছিলাম, সুবিমল বাবু বললেন, কাগজগুলো এখন অজিতেশ বাবুর কাছেই থাক, দরকার লাগলে আমি নিয়ে নেব। অজিতেশ এবার মাথা নেড়ে বলল, আচ্ছা, তা আপনি এরপর কি করলেন? আর আপনার উপর কি কিছু বিপদ ঘনিয়ে এসেছে এই কদিনে? হ্যাঁ, সেটাই হলো আসল কথা। তবে প্রথম চিঠিটা পাওয়ার পর আমি মনে করি কেউ আমার সাথে ঠাট্টা করছে। কিন্তু তার ঠিক একদিনের মাথায় যখন দেখলাম আর বুঝতে পারলাম আমায় সব সময় বাইরে বেরোলে কেউ নজর রাখছে, তখন একটু কেমন কেমন লাগলো ঠিকই, তবে আগের দিন যেটা হলো সেটা মেনে নেওয়া যায় না। আমি অফিস থেকে বাড়ি ফেরার রাস্তায় একাই ফিরি রাতের বেলা। তখন সময় ওই 9:30। একটা গাড়ি যেন আমায় লক্ষ্য করে অপর দিক থেকে আমারই দিকে ধেয়ে আসতে দেখতে পাই আমি। মুহূর্তের মধ্যে অসাবধানতায় আমি এক লাফ মেরে সেই যাত্রায় পাশের একটা ফাঁকা জমিতে পড়ে যাই। না হলে সেই রাতেই আমার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। তারপর থেকেই দারুণ ভয় করতে শুরু করে আমার। আমি প্রমোটারকেও জানাই ব্যাপারটা। আপনি বোঝেন, ওরা ব্যবসায়ী মানুষ, টাকা দিয়ে দিয়েছে, কাজ শুরু করতে ওরা কিছুতেই পিছুপা হবে না। আর কাল রাতে আবার একটা হুমকি চিঠি আসে আমার কাছে। তারপর থেকে আর অপেক্ষা করতে না পেরে ছুটে আসি আপনার কাছে। কে বা কারা আমায় ভয় দেখাচ্ছে বা আমায় মারার চেষ্টা করছে, সবটাই আমার জানা দরকার অজিতেশবাবু। আর আমার বিশ্বাস, আমায় এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে পারবেন শুধু আপনি। আমায় রক্ষা করুন অজিতেশবাবু। আর আমার নিজের পরিবারও আছে, তাই যদি তাদের উপর কোনো ক্ষতি করতে চায় কেউ। ভদ্রলোক দেখলাম কথাগুলো বলতে বলতে কেমন যেন ভেঙে পড়লেন। অজিতেশ এবারে বলল, আচ্ছা, আপনি এখন কোথায় থাকছেন? সেই কেনা পুরনো বাড়িটাই কি? আর আপনার পরিবারের সুরক্ষা কতটা নিরাপদ? কারণ আপনার উপর হামলা যখন হয়েছে, তবে তাদের নিরাপত্তার কথাটাও মাথায় রাখবেন কিন্তু। সেই জন্যই তো আমি চাকরি করার দরুন যে কোয়ার্টার পেয়েছি সেটাতেই আছি এখন। আর সেইখানে একসাথে অনেক কটি পরিবার একসাথে বাস করে। আর আমার কোয়ার্টার 3 তলায়, তার উপর বন্দুকধারী 2 সিকিউরিটি গার্ড সবসময় নিচে থাকে, তাই সেইখানে ওরা নিরাপদ। অজিতেশ এবার একটা সিগারেট ধরিয়ে একটা সুখ টান দিয়ে বলল, তবে একটা কথা বলবো, আপনার ওই পুরনো বাড়িটার চাবি কার কাছে থাকে? আমার কাছে অজিতেশবাবু। এই যে, এটা আমার কাছেই থাকে সব সময়। অজিতেশ বলল, আমার মনে হয় এটা এখন আপনার কাছে থাকা নিরাপদ নয়। হয়তো এটার জন্য আপনার কোনো বিপদ নেমে আসতে পারে। আমি আপনার কাছে ওই জন্যই এসেছিলাম। এটা এই কদিন আপনার কাছেই রাখুন অজিতেশবাবু। তদন্তে যা যা যখন দরকার আপনি অবাধে কাউকে বলতে হবে না। যখন খুশি সেই বাড়িতে যেতে পারেন। অজিতেশ চাবিটা হাতে নিয়ে বলল, বাড়িটার ঠিকানাটা লিখে দিয়ে যান, আমি আজকালের মধ্যেই নিজে গিয়ে দেখে আসবো। ভদ্রলোক একটা সাদা কাগজে ঠিকানা লিখে দিতেই অজিতেশ বলল, আচ্ছা, এই চাবির কি আর কোনো ডুপ্লিকেট আছে? মানে প্রমোটারের কাছে যখন বিক্রি করেছেন? অজিতেশের কথা শেষ হওয়ার আগেই তিনি বললেন, হ্যাঁ, ওনার কাছে একটা আছে। মাঝে মাঝেই জমি জরিপ আর ছোটখাটো কাজের জন্য একটা চাবি উনি চেয়ে নিয়েছিলেন। তাতে আপনাদের কাজের কোনো
অসুবিধা হবে না অজিতেশ বাবু, আমি প্রমোটারকে আপনাদের কথা বলে রাখবো। অজিতেশ একটু ভেবে বলল, আচ্ছা সুবিমল বাবু, আপনি প্রমোটার রবি গুপ্তাকে চেনেন, তবে লোকটি কেমন বলে মনে হয়? সেটা আমি কি করে বলবো বলুন, উনি ব্যবসায়ী মানুষ, আর ওদের লাইনে ভালো মানুষ খুবই কম আছে। আমি আজ কথা মেনে নিয়েছি বলে হয়তো ওর ভালো রূপটা দেখতে পাচ্ছি, আর যদি বাড়ি না বেচতাম হয়তো বাড়িটা পাওয়ার জন্য সে আমাকে খুন করারও হুমকি দিত। এদের তো আপনি চেনেন অজিতেশ বাবু। অজিতেশ খালি মাথা নেড়ে বলল, বুঝলাম, দেখছি আপনার চিন্তার কোনো কারণ নেই, তবে এই যে একটু সাবধানে থাকবেন এই কদিন। আর কিছুর দরকার আপাতত এখন নেই, দরকার হলে আমি টেলিফোন করে নেব। ভদ্রলোক নিজের একটা কার্ড আমাদের হাতে দিয়ে নমস্কার জানিয়ে বেরিয়ে পড়লেন। উনি বেরিয়ে যেতেই আমি অজিতেশকে প্রশ্ন করলাম, ওই একটা পুরনো বাড়িতে এমন কি ধনরত্ন থাকতে পারে যে ওটা না ভাঙার জন্য কেউ বা কারা সুবিমলবাবুকে মৃত্যু ভয় দেখাচ্ছে? তা প্রমোটারই নয় তো? অজিতেশ আমার কথা শুনে হো হো করে হেসে বলল, তুমি পারো বটে বন্ধু, প্রমোটারের লাভ যত তাড়াতাড়ি বাড়িটা ভেঙে ফেলা যায় তাতে। সে তো চাইবে তাড়াতাড়ি বাড়িটা ভেঙে কাজ শুরু করতে। ব্যাপারটা কেমন একটু অদ্ভুত যেন অজিতেশ, বড়ই অদ্ভুত। আর সেটাই আমাদের খুঁজে বার করতে হবে, বুঝলে ভাইয়া? আজ রাত হয়ে গেছে, চাবিটা ওই তাকে রেখে দাও। কাল সকাল সকাল পুরনো বাড়িটায় হানা দেওয়া যাবে। এখন দেখি কি ধনসম্পদ লুকিয়ে আছে সেখানে। পরের দিন সকালে হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছিল, তবু অজিতেশকে দেখলাম তা দমিয়ে রাখতে পারল না। সে ঠিক সকালের চা পান করে বেলা 9টার দিকে চাবির গোছাটা হাতের আঙুলে ঘোরাতে ঘোরাতে আমার কাছে এসে বলল, চলো বন্ধু, বড় কার্য করতে হবে, আর সেটা করতে হবে অত্যন্ত গোপনে, বুঝলে? সময়টাও কম হাতে এবার, তাই একটুও সময় নষ্ট করা কিন্তু উচিত হবে না। আমি আর অজিতেশ বর্ষাতি চাপিয়ে আর হাতে একটা ছাতা, অজিতেশ হাতে একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। বুঝতে পারলাম ও হয়তো বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখতে পারে। ট্যাক্সি আর নিলাম না। বৃষ্টি ভেজাই পুরনো কলকাতা শহরের বুকে নিজে পায়ে হেঁটে যে একটা আলাদা রকমের অনুভূতি আছে সেটা আজ বুঝতে পারলাম। সত্যি আমার কলকাতা শহর, তুমি শ্রেষ্ঠ, তুমি অনন্য। পাক্কা 15 মিনিটের পথ জল কাদা বাঁচিয়ে আমরা পৌঁছলাম উত্তর কলকাতার পেল্লাই ধরনের একটি একতলা বাড়ির সামনে। বাড়ির বাইরের গেটে তালা খোলা দেখে আমরা একটু অবাক হলাম বটে। তারপর বুঝলাম হয়তো প্রমোটারের লোক কোনো কাজে এসেছে। বাড়িটার আশপাশটা জঙ্গলে আবৃত। কলকাতা শহরে এরকম ফাঁকা আর নিরিবিলি জায়গা খুব কমই আছে। সত্যি বেশ বড় একটা একতলা বাড়ি। তেমন একটা জাঁকজমক নেই বটে, কারণ পুরনো হওয়ার দরুন বাড়ির রং ততদিনে ফিকে হয়ে গেছে। বড় গেটটা খুলে সামনের অগোছালো বেড়ে ওঠা ঘাস পেরিয়ে বাগান দিয়ে এগিয়ে যেতে যেতে চোখ পড়ল বাড়ির ওপরের দিকে। আমরা ঘুরে দেখছি, ঠিক এমন সময় তৎক্ষণাৎ ঘটে গেল সেই অদ্ভুত ঘটনাটা। আমরা হয়তো মুহূর্তের জন্য একটু অসাবধান হয়েছিলাম। সেই সুযোগে একটা অত্যন্ত ভারী কিছু জিনিস প্রচণ্ড গতিতে ছুটে আসে আমাদের দিকে। আমাদের বললে ভুল হবে, জিনিসটা প্রায় অজিতেশের কান ঘেঁষে বেরিয়ে যায়। যদি আর একটু নিশানা সঠিক হতো, কি যে হতো তা ভাবতেই আমার শরীরে কাঁটা দিচ্ছে। ভারী জিনিসটা তীব্র গতিতে পেছনের একটি দেওয়ালে লেগে বাড়ি শব্দ করে পড়ে যায়। আমি সেটা কি দেখার জন্য এগিয়ে যেতেই চোখের নিমেষে অজিতেশকে দেখলাম তীব্র গতিতে ছুটে চলল সামনের জঙ্গলের দিকে। ও যে কি দেখে ছুটেছে সেদিকে তাকাতে শুধু একটা কালো বর্ষাতি গায়ে চাপিয়ে একটা লোককে সেই দিকে ছুটে পালাতে দেখলাম। এই বর্ষা বাদলের দিন হলে কি হবে, অজিতেশ কিন্তু কাদা জল পেরিয়ে ঝড়ের গতিতে ছোটখাটো গাছপালা পেরিয়ে এগিয়ে চলল লোকটার দিকে। কিন্তু হঠাৎ করেই সামনের কালো বর্ষাতি পরা লোকটা বাড়িটার পেছনের একটা পাঁচিলে ভর দিয়ে লাফ মেরে অপর প্রান্তে। অজিতেশও ছেড়ে দেওয়ার পাত্র না, সেও ততক্ষণে তার পেছনে পেছনে পৌঁছে গেল সেই জায়গায়। কিন্তু এমন একটা অদ্ভুত ব্যাপার দেখব তা ভাবতে পারি। অজিতেশের গলা দিয়ে শুধু বেরিয়ে এলো একটা শব্দ। বলা মাত্র একটা পা পাঁচিলের ওপর দিয়ে এক লাফে অজিতেশ পাঁচিলের ওপারে। সত্যি অজিতেশের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো কথা বলা যাবে না। আমি ছুটে আসা জিনিসটা দেখতে এগিয়ে যেতেই চোখে পড়ল একটা অদ্ভুত ব্যাপার। কারণ যেটা আমাদের লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়েছে
সেটা একটা বড় ধরনের রং বেরঙের পাথরের পেপার ওয়েট, আর সেটা মুড়ে দেওয়া হয়েছে একটা কাগজে। আর খুব চেনা হাতের লেখায় সেখানে লেখা, সাবধান, বাড়ি ভাঙতে এলে সমূহ বিপদ। আমি লেখাটা দেখেই চিনতে পেরেছি এটা তো সেই হাতের লেখা যেটাই হুমকি চিঠি দেখেছি আমরা। কি একটা ভাবতে যাচ্ছি এমন সময় অজিতেশ হাঁপাতে হাঁপাতে বাড়ির গেটের দিক থেকে আমার কাছে এসে বলল, একটুর জন্য বেঁচে গেল। ধরেছিলাম মুখে দুটো খুশিও মারি, কিন্তু একটুর জন্য বর্ষাতে খুলে চম্পট দেয়। মুখটা একটা কালো টুপি দিয়ে রেগে এসেছিল, তাই মুখ বুঝতে পারিনি বলে অজিতেশ আমার দিকে এগিয়ে এসে আমার হাতে থাকা লেখাটা খুলে দেখে একটু হেসে বলল, দেখা যাক কতদিন লুকিয়ে বাঁচবে। আর বাড়িতে তোমার আসতেই হবে, কারণ কার্যসিদ্ধি এখনো তোমার হয়নি বাছাধন। আচ্ছা অজিতেশ, লোকটা ওপরে ছিল কি? কিন্তু বাড়ির ছাদ তো দেখছি নেয়ারা, সিঁড়ি বাইরের দিক দিয়ে আছে বলে তো মনে হয় না। তাহলে ওইদিকে দেখাও, ওই পুরনো পাইপগুলো বেশ সানসেটে উঠে ছাদে ওঠা একটা জোয়ান মানুষের কাছে কিছুই নয়। তবে বোঝা যাচ্ছে বাবা জীবন হয়তো আগে থেকে জানতো আমরা এখানে আসবো, আর না হলে আমাদের আগেই আসতে দেখে ঘাপটি মেরে বসেছিল। সুযোগ পেয়ে হামলা করে আর পালানোর পথ বার করার জন্য এই প্রচেষ্টা। চলো ওসব চিন্তা করে লাভ নেই, একটু ভিতরে গিয়ে খুঁজে দেখা যাক কি আছে এই বাড়িতে যার জন্য এত ঝঞ্ঝাট। আমরা এগিয়ে গেলাম বাড়িটার সামনের সদর দরজার দিকে। সেখানে এখনো তালা ঝুলছে, কিন্তু অদ্ভুত কথা হলো পুরনো তালাটা চাবি ঘোরানোর আগেই নিজে থেকে খুলে গেল। অজিতেশ একটু নেড়ে চেড়ে দেখে বলল, তালা একদম সঠিক আছে, ভাঙা হয়নি। তবে যে এসেছিল তার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। তার মানে কি প্রমোটার? চাবি তো এক সেট তার কাছেই আছে। অজিতেশ বিড়বিড় করতে করতে প্রবেশ করলো বাড়িটায়। সদর দরজা ঠেলে প্রবেশ করে যা দেখবো ভেবেছিলাম তার উল্টোটাই চোখে পড়ল। অত বড় আর পুরনো বাড়িতে ভেবেছিলাম কিছু প্রাচীন আমলের খাট আলমারি থাকবে, তবে তার বদলে এখন শুধু পড়ে আছে ফাঁকা ঘর আর কয়েকটা কাঠের চেয়ার, আর এদিকে ওদিকে ছড়িয়ে আছে ভাঙা কাঠের টুকরো, জঞ্জাল বা অপ্রয়োজনীয় জিনিসপত্র। সে হতেই পারে হয়তো বাড়িটা ভাঙা হবে বলে আগের জিনিস সরিয়ে বিক্রি করে দেওয়া হয়ে গেছে। মোট মিলিয়ে 3টে বড় বড় শোয়ার ঘর আর একটা বসার ঘর, আর অপর একটা ঘরে প্রবেশ করে আমরা তো অবাক, কারণ সেখানে শুধু রাখা রয়েছে অপ্রয়োজনীয় জিনিসপত্র, আর তার মাঝে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে আঁকার সরঞ্জাম। একটা কাঠের ড্রয়িং স্ট্যান্ডও চোখে পড়লো আমাদের। অজিতেশ এগিয়ে গিয়ে জিনিসগুলো দেখে বলল, আঁকার রঙগুলো দেখো ভাইয়া, দামি অয়েল প্যাস্টেলের পাকা রং, অর্থাৎ বলা যায় এখানে আগে যিনি থাকতেন তার আঁকার শখ ছিল। কত যত্ন সহকারে এই রঙগুলো রেখে ব্যবহার করেছে, সহজে চোখে পড়ে। আমি ততক্ষণে এগিয়ে গেছি সেই ঘরের দেওয়ালে টানানো একটা অসাধারণ আঁকা ছবির দিকে। আমাদের কলকাতার গঙ্গার ঘাট থেকে হাওড়া ব্রিজের আঁকা অত্যন্ত সুন্দর একটা তৈলচিত্র, আর আঁকার নিচে বাংলায় সই ব্রজমোহন গাঙ্গুলি। আমি সেটা দেখছি দেখে অজিতেশ আমার দিকে এগিয়ে এলো। আমি ঘরের আশেপাশের সব দিকে বুঝতে পারলাম এটা স্টাডি রুম ছিল, আর দেওয়ালে রঙের দাগ আর ছাপ এই কথাটাই স্পষ্ট করছে যে এটা ব্রজমোহন গাঙ্গুলি নামক কোনো চিত্রশিল্পীর ঘর ছিল, কারণ এখানে প্রচুর পরিমাণে আঁকার পেপার আশেপাশে ছড়িয়ে রয়েছে। অজিতেশের দিকে তাকিয়ে দেখি সে দেওয়ালে টানানো পেন্টিংটার দিকে নাক এগিয়ে কি একটা শুকলো, তারপর তার মুখে ফুটে উঠল একটা হাসি। একবার এদিকে এসো। ধরো পেন্টিংটা 5 বছর আগেও দেওয়ালে টাঙালেও তার পাশে ওই যে দেখো ওই দিকটা ঘষটানোর দাগ কেন থাকবে? আর পেন্টিংয়ের রঙগুলো একটু ভালো করে খুঁটিয়ে দেখলে হয়তো দেখতে পাবে সেগুলো কিছুদিন আগের করা, কারণ রঙগুলোর গন্ধ এখনো যায়নি। আমি একটু পরীক্ষা করে বুঝতে পারলাম অজিতেশ ঠিক কথাই বলছে। বেশ, ঠিক আছে, চলো বন্ধু, এখনকার মতো এখানের কাজ শেষ। একটু সুবিমল বাবুর বাড়ি থেকে ঘুরে আসা যায়, কিন্তু ওনাকে এখনো কিছু বলবে না যে আমরা এখানে কিছু পেয়েছি কিনা। যেমন বলা তেমন কাজ। আমরা এবার বাড়িটা ভালো মতো তালা লাগিয়ে বেরিয়ে এলাম বাইরে। আমি বুঝলাম অজিতেশ একটু খবর বার করার চেষ্টা করছে। এখান দিয়ে জানা গেল যে এই কয়েকদিন ধরে বাড়িতে 2টো লোক মাঝে মাঝেই কাজের জন্য একটা ছোট মালটানা গাড়ি নিয়ে আসতো। তারা নিজেদের মতো কাজ করে আবার চলেও যেত। আর একদিন একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে এক বাবু এসেছিলেন, 2 ঘন্টা ছিলেন, তারপর চলে যান। অজিতেশ খালি মাথা নেড়ে জানালো, বুঝতে পারলাম হয়তো সুবিমল বাবুর ছোট মেয়ে আছে হয়তো। আমরা যখন ভদ্রলোকের বাড়ি পৌঁছলাম তখন প্রায় 11টা বেজে গেছে। আজ রবিবার ছুটির দিন হওয়ায় তিনি ঘরেই ছিলেন। আমরা আসতেই অভ্যর্থনা জানান। আরে আসুন আসুন অজিতেশ বাবু, আপনার মতো মানুষের পা পড়লো আমাদের বাড়িতে। কি নেবেন বলুন, চা বানাতে বলি? অজিতেশ খালি বলল,
অত কিছুর দরকার নেই বুঝলেন সুবিমল বাবু। আপনার ওই বাড়িটার কাছে একটা চায়ের দোকান ছিল, ওটা দিয়ে একটু চা খাওয়া হয়েছে। আর এটা ধরুন, এখন আর দরকার নেই, তবে যখন লাগবে আবার চেয়ে নেব। সুবিমল বাবু হাত বাড়িয়ে নিলেন চাবির গোছাটা, তারপর সেটা নিজের পকেটে চালান করে দিয়ে বললেন, কিছু বুঝতে পারলেন অজিতেশ বাবু? অজিতেশ যেন সেই কথা কানেই তুলল না। সে ততক্ষণ একটা সিগারেট ধরিয়ে একটা সুপ টান দিয়ে বলল, আচ্ছা সুবিমল বাবু, আপনার যে একটি ছোট মেয়ে আছে সেটা তো জানতাম না। আর আপনি ওই বাড়িতে নিশ্চিত তাকে পড়ানোর জন্য শিক্ষককে পাঠিয়েছিলেন আশা করি। ভদ্রলোক একটু হাসি হাসি মুখ করে বললেন, বাবা, বাড়ি দেখে এত কিছু বোঝা যায় নাকি? ধন্য। হ্যাঁ, সেই দিন আমার বাড়িতে অফিসের কিছু লোকজন আসে, একটু খাওয়া দাওয়া হয় আর কি। তখন সেই দিন এসেই অনিল আমাকে জানায় যে এই কদিন সে একটু ব্যস্ত থাকবে তার আঁকার এক্সিবিশন নিয়ে, তাই সে রনুমাকে আজই পড়িয়ে দিতে চায়। বাড়িতে অত লোক, তাই আমি আর দেরি করিনি, ওনাকে ওই বাড়ির চাবি দিয়ে দিই। রনুকে সাথে নিয়ে তিনি সেখানেই তার পড়াশুনো দেখিয়ে দেয়। 2 ঘন্টার মাথায় আবারও ফিরে আসে আর চাবি আমার হাতে দিয়ে চলেও যায়। অজিতেশ কথাটা শুনে একটু ভেবে বলল, আচ্ছা, আর ওই অনিল ছেলেটি কেমন, তার ব্যাপারে কিন্তু একটু জানা দরকার। খুবই অমায়িক ছেলে অজিতেশ বাবু। প্রতিভা যে আছে তা কোনো সন্দেহ নেই, কিন্তু ওই প্রতিভা থাকলেও টাকার অভাব। শুনেছি ফাইন আর্টসে ডিগ্রি আছে তার, বাড়িতে অনেক আঁকা স্টুডেন্টও পড়ায় সে। রনুর ইংরেজিটা একটু দুর্বল ছিল, সে তখন তাকে তা পড়িয়ে দেবে বলে। আচ্ছা বুঝলাম। আর আপনি বলছেন ছেলেটি গরিব, তবে আর্ট এক্সিবিশন করাচ্ছে এটা ঠিক বুঝতে পারলাম না তো। আর্ট এক্সিবিশন করতে তো প্রায় তো প্রচুর লাগে শুনেছি, প্রায় 50 থেকে 60 হাজার টাকা। সেটা আমি কি করে বলবো বলুন? সে তো আমার কাছেও টাকা চাইতো সাহায্যের জন্য, আমি যতটা পারতাম দিতাম। ওর স্বপ্ন ছিল যে সে একটা বড় আর্ট এক্সিবিশন করবে আর তাতে তার ছবির প্রদর্শনী হবে। হয়তো কোনোভাবে টাকা জোগাড় করতে পেরেছে। আর আপনার সেই প্রমোটারের ঠিকানা আমাদের একবার দিন, ওনার সঙ্গে দেখা করার প্রয়োজন আছে। আমার মনে হচ্ছে আর 2 দিন বাড়ি ভাঙাটা আটকাতে পারলে হয়তো কাজের সুবিধা হতো। শিওর শিওর বলে ড্রয়ার খুলে একটা কাগজ খুলে এগিয়ে দিয়ে বললেন, চেষ্টা করে দেখতে পারেন। মনে হয় না তিনি মানবেন, লোকটা একটু অন্যরকম, কাজ আর টাকা ছাড়া কিছুই বোঝে না। অজিতেশ নমস্কার জানিয়ে উঠে পড়ল। আমরা বাইরে বড় রাস্তায় এসে দাঁড়িয়েছি, ঠিক এমন সময় পেছন থেকে একবার একটা ডাক শুনতে পেলাম। ঘুরে দেখলাম সুবিমল বাবু আসছেন। অজিতেশ বাবু, এটা ধরুন, এটা অনিলের আর্ট এক্সিবিশনের ঠিকানা। আমাকে আসতে বলেছিল, তবে আমার একটা কাজ আছে, আপনারা চাইলে যেতে পারেন। সেটা দিয়ে ভদ্রলোক হাসি মুখে চলে গেল। অজিতেশ আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, বেলা 12টা বাজতে চললো, তোমার নিশ্চিত এখন বাড়ি যাওয়া উচিত। তোমার বৌঠান আমায় বাজার আনতে বলেছিল, সেটা বেমালুম ভুলে গেছি কাজের ঠেলায়। তুমি তৎক্ষণাৎ পাড়ার বিশুয়া বাজারওয়ালার কাছ থেকে বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরো, তাহলে সে কুরুক্ষেত্র বাঁধাবে। আমি ততক্ষণে একটা ছোট কাজ সেরে আসি। আমি জানি অজিতেশের এখনের অবস্থা তাই, আর দেরি না করে ওকে ফেলে বাজারে নিয়ে একটা রিক্সা করে বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছেও রেহাই নেই। বৌঠান ততক্ষণে কাকাকে শুনিয়ে শুনিয়ে বলছে, এই যে কাকা, দেখো সময় হলো তেনাদের আসা। কাজ কাজ করেছে, পেটে কিছু পড়তে হবে, তারা ভুলেই যান। রান্না করতে তো আর সময় লাগে না, এখন এই বেলায় আমি হাত পুড়িয়ে রান্না করতে বসি আর কি। ঠাকুরপো, তুমিও দিনকে দিন ওর সাথে থাকতে থাকতে ওর মতোই হয়ে যাচ্ছ একেবারে। আমি আর কিছু বললাম না, খালি একটু ফিক করে হেসে বাজারের দলেই তার হাতে তুলে স্নানে চলে গেলাম। অজিতেশ যখন ফিরল ততক্ষণে প্রায় বেলা 1:30। আসার সাথে সাথেই একটা ছোটোখাটো গৃহযুদ্ধ হয়ে গেল আর কি। আমি ব্যাপারটা দেখে একটু হাসি দেখে অজিতেশ খাওয়ার টেবিলে বসে বলল, দাঁড়াও না, বিয়েটা করো, বুঝতে পারবে কত ধানে কত চাল। ভাইয়া, বহু সুখে চিরকুমার ব্রত অবলম্বন করে কাটাচ্ছ, তাই না? তা আমাকে ধরে কেন টানাটানি করো ভাইয়া? আমি তো বেশ ভালোই আছি। ভালো থাকাচ্ছি তোমায়, দাঁড়াও, তোমায় ওই জবাই করার ফোন দিয়ে আটতে হবে দেখছি। আজ দুপুরে অজিতেশের আনা পাকা কাতলা মাছের কালিয়া, ঘন করে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর সাথে শেষ পাতে মিষ্টি সহযোগে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। সত্যি বৌঠান আসার পর আমাদের মতো বন্দিগুলো একটু ভালো মন্দ খেতে পারে, আর বৌঠানের রান্নার স্বাদ সত্যি অমৃত।
অজিতেশ ততক্ষণে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বোধ করে ভাত ঘুম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখনই আর ঘরে গিয়ে ওকে প্রশ্ন করি, তা অজিতেশ একা একা এতক্ষণ কোথায় ছিল? নতুন কিছু জানতে পারলে নাকি? অজিতেশ একটা বড় সড়ো হাই তুলে বলল, সব থেকে বড় তথ্য জেনে এলাম যে যেটা সব দিক থেকে সাহায্য করবে আমাদের এই কেসে। গিয়েছিলাম লাইব্রেরির দিকে, পুরনো খবর যেখানে সব থেকে আগে পাওয়া যায়, আর আমার চেনা লোকও আছে কিছু সেইখানে। জানতে চাইলাম আর্টিস্ট ব্রজমোহন গাঙ্গুলির সম্বন্ধে কিছু কি জানে তারা। ব্রজমোহন গাঙ্গুলি নাকি বিদেশে গিয়ে বিখ্যাত হওয়া বাঙালি আর্টিস্টদের মধ্যে অন্যতম। লোকটি তার শুরুর জীবনে কলকাতায় আর্ট কলেজে পড়াশোনা করেন। তার কলকাতায় একটি বাড়িও ছিল, তবে তখনও তার তেমন একটা নাম ডাক হয়নি। তার আঁকা বেশ কিছু ছবি কলকাতা আর্ট গ্যালারিতেও রাখা আছে, তবে বেশিরভাগ ছবি বিখ্যাত হয় ইংল্যান্ডে যাওয়ার পর। কারণ জানা যায় তিনি নাকি ইংল্যান্ডের সেই সময়কার কোনো সম্ভ্রান্ত পরিবারের মহিলার ছবি এঁকে বড় নাম করেন। পেপারেও তার ছবি আঁকা ছবি বেরিয়েছিল। আর সব থেকে অবাক করা কাণ্ড কি জানো অজিত? সেই ব্রজমোহন গাঙ্গুলির এখনকার একটা চিত্রের দাম নাকি প্রায় 40 থেকে 50,000 টাকাও হতে পারে। কথাটা শোনা মাত্র আমার মুখে একটা হাসির রেখা খেলে গেল। তার মানে তুমি বলতে চাইছো যে বাড়িটা সুবিমলবাবু কিনেছেন সেটা প্রায় 30 বছর আগে হয়তো আর্টিস্ট ব্রজমোহন গাঙ্গুলির বাড়ি ছিল, আর সেই দিন দেওয়ালে যে পেইন্টিংটা আমরা দেখতে পাই সেটা আসলে তাঁরই আঁকা। আর সুবিমলবাবু তা জানেন না? এত দামি একটা তৈলচিত্র, সাথে ওই বাড়িতে হয়তো আরও কিছু এরকম পেইন্টিং আছে যেটা হাতাবার জন্যেই বারবার সুবিমলবাবুকে বাড়ি না ভাঙার হুমকি দেওয়া হচ্ছে। একদম ঠিক ধরেছ। এবার প্রশ্ন হলো, প্রমোটার রবি গুপ্তা ওই ছবি সম্পর্কে কিছু জানে কিনা, বা বাড়িতে যে এরকম কিছু সম্পদ লুকিয়ে আছে তা তার অজানা কিনা। অজিতেশ, আমার মনে হয় এইসব ক্ষেত্রে এরা বড় লোক, এদের কাছে এই ছবির দামটাই আসো। আমার মন বলে রবি গুপ্তা এখনো জানেনই না যে বাড়ি তিনি কিনেছেন তাতে হয়তো এত দামি কিছু লুকোনো আছে। অজিতেশ পকেট থেকে একটা সিগারেট বার করতেই যাচ্ছিল, বৌঠান আসছে দেখে টুক করে সেটা পকেটে চালান করে দিতে দিতে বলল, চলো না বিকেলের দিকে প্রমোটার রবি গুপ্তাকে একটু বাজিয়ে আসা যায়। বৌঠান আসার সাথে সাথেই আমি তাকে বললাম, বৌঠান, অজিতেশ কিন্তু এবার বড়লোক পার্টির কেস পেয়েছে, বুঝলে? যদি পারিশ্রমিক ভালো হয় নিজের জন্য একটা সোনার হার গড়িয়ে নিতে বলো না কিন্তু। বেরিয়ে যেতে যেতে দেখলাম অজিতেশ আমার দিকে কটমট করে তাকিয়ে আছে আর বলছে, বিকেলে তোমায় দেখছি, দাঁড়াও। দুপুরে লেখালেখির কাজ করে যখন একটু চোখ বুঝলাম, উঠতে উঠতে তখন প্রায় সন্ধ্যা 6টার কাছাকাছি। তাও যদি অজিতেশ না ডাকতো উঠতে পারতাম কিনা সন্দেহ আছে। ওঠো ভাইয়া, ঘুমোচ্ছে দেখো কুম্ভকর্ণের ছোট ভাই। এই আমি কিন্তু চললাম, তুমি পড়ে পড়ে ঘুমাও। হ্যাঁ। অজিতেশের গলা শুনে ধরপড় করে উঠে বসলাম। কিছুক্ষণের মধ্যেই বৌঠান চা দেওয়ায় সেটা পান করে রাস্তায় উঠলাম। আমি বললাম, তাহলে এখন গন্তব্য কোথায়? প্রমোটার রবিগুপ্তর বাড়ি আশা করি। অজিতেশ মাথা নেড়ে জানালো, লোকটাকে টেলিফোন করেছিলাম, বললো 8টার পর ফাঁকা হবে। তার মানে হাতে এখন 1.5 ঘন্টার উপর সময়, তাই অন্য একটা জায়গায় যাব প্রথমে। কোথায়? চলোই না ভাইয়া, নতুন প্রজন্মের চিত্রকরদের হাতের কাজ একটু দেখে আসা যাক। অজিতেশের কথা শুনে বুঝতে পারলাম সে আজ বিকেলে হওয়া অনিশ বলে ছেলেটার আর্ট এক্সিবিশনে যেতে চাইছে। তবে সেখানে গিয়ে কিছু লাভ হবে কি কে জানে বাবা। অজিতেশ এখন যেটা বলছে সেটা করাই শ্রেয়। আর এক্সিবিশনটা হচ্ছে লিও ক্লাব অফ ওয়েলফেয়ার বিল্ডিংয়ে। এগিয়ে যেতেই বুঝতে পারলাম ভিড় সেখানে ভালোই হয়েছে। আমরাও এগিয়ে গেলাম সেই দিকেই। বেশ জাঁকজমক করে সাজানো হয়েছে জায়গাটা, আর তার দেওয়ালগুলোতে সাজানো রয়েছে ছবিগুলো। আর খেয়াল করে দেখলাম প্রতিটা ছবির নিচে তার চিত্রকর ও ছবিটির দাম লেখা রয়েছে। অর্থাৎ যার যখন যে ছবিটা পছন্দ হবে সে সেটা দামাদামি করে তৎক্ষণাৎ কিনে নিতে পারে। চারিদিকে এত রকমের অপূর্ব সুন্দর ছবিগুলো দেখতে দেখতে আমি যে কোথায় হারিয়ে গিয়েছিলাম বলে বোঝাতে পারবো না। কিন্তু ঠিক এমন সময় আমার চোখ গেল অজিতেশের ছবির দিকে। সে তখন একটা বড় তৈলচিত্রের নিচে গিয়ে দাঁড়িয়ে আছে আর মন দিয়ে সেটা দেখছে। আর একটু এগিয়ে চোখে পড়লো চিত্রকরের নাম বড় বড় হরফে লেখা, ব্রজমোহন গাঙ্গুলি। আর তার পাশে ছবির দাম দেখে আমার চোখ ছানা বড়া হয়ে যাওয়ার জোগাড়, কারণ সেই চিত্রের দাম নাকি 80,000 টাকা। অজিতেশের দিকে এগিয়ে যাব, তখন হঠাৎ করেই একটা বছর 25-এর ছেলে আমাদের দেখে এগিয়ে এলো। অজিতেশ ছবিটার দিকে তাকিয়ে আছে দেখে সে বলল, আপনারা কি এই ছবিটা কিনতে চান? এটার দাম এতটা হওয়া স্বাভাবিক, তবে আমি অল্প কিছু কম করতে পারি কিন্তু।
আর ছবিটার মালিকও আমি। অজিতেশ তখন একটু হেসে বলে, এই ছবি কেনার টাকা বা সাধ্য কোনোটাই আমার নেই অনিশ, তবে কিভাবে এটা কিনলে বলো তো পারলে, এটা জানতে খুব ইচ্ছে করছে। ছেলেটা অজিতেশের মুখে নিজের নাম শুনে হয়তো একটু ঘাবড়ে গিয়েছিল। একটু সামনে নিয়ে এসে বলল, আপনাদের যদি ছবি কিনতে হয় তাহলে বলুন। অযথা এত প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এখানে এমন আরও লোকজন আছে যারা এই ছবি লুফে নেবে। অজিতেশ খালি একটু হাসল, তারপর ছবিটার আরও কাছে গিয়ে একটু মন দিয়ে নিজের অংশটা দেখল, যেখানে ব্রজমোহন গাঙ্গুলির স্বাক্ষর রয়েছে। তা অনিশ, তোমার যা এখন রমরমা বাজার দেখছি, তাহলে ছাত্র পড়ানো বা ছবি আঁকা শেখানো তা কি এখন বন্ধ করে দেওয়ার চিন্তা করছো আশা করি? আর সুবিমল বাবু আমাকে আপনার এই এক্সিবিশনটা দেখতে আসার কথা বলেন। অনিশ দেখলাম একটু শান্ত গলায় বলল, হ্যাঁ, কাল সুবিমল বাবুকে গিয়ে জানিয়ে আসবো যে আমি আর পড়াতে পারবো না। তবে আমি আর্টের ছাত্র তো, তাই আঁকা শেখানোটা বন্ধ করা সম্ভব নয়। আমার মতোই কত যে ছাত্রছাত্রী আছে যারা আঁকা শিখতে চায়, কিন্তু ওই খরচ আর টাকার অভাবে তাদের সব ইচ্ছেগুলো স্বপ্নই থেকে যাচ্ছে। আমি সেই বাচ্চাগুলোর জন্য বিনে পয়সায় আঁকা শেখাবো, এটাই আমার ইচ্ছে। আমি অজিতেশের দিকে তাকিয়ে দেখলাম, ওর চোখের কোণে একটা অদ্ভুত দ্যুতি খেলা করছে, মুখে একটা অদ্ভুত হাসি। সে আর পুরোটা পথ কিছু বলেনি রবিগুপ্তর বাড়ি যাওয়ার সময়। আমি জানি ও এখন একটা কিছু ভাবছে, আর ওকে এই সময় বিরক্ত করা উচিত হবে না। ও যখন ভাবনার জগতে থাকে তখন ওকে প্রশ্ন করা আর একটা দেওয়ালের সাথে কথা বলা দুটোই এক। প্রমোটার রবিগুপ্তর বাড়ি খুঁজে বের করতে তেমন একটা বেগ পেতে হয়নি, তবে টাকা থাকলে যে সব কিছুই কেনা যায় সেটা বলে দিতে হয় না। সাদা ধবধবে মার্বেল পাথরের কাজ করা বাড়িটা রাতের বেলাও তার উজ্জ্বলতা বজায় রেখে চলেছে। সামনে একটা ছোট্ট বাগান, আর তার মাঝখানে নুড়ি পাথর বেচানো পথ, আর সামনে একটা ঝর্ণাও চোখে পড়ল। আমরা এগিয়ে যেতেই একটা চাকর দরজা খুলে এগিয়ে এলো, তারপরে বলল, আপনি ব্যোমকেশ বাবু? 8টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল। আসুন আসুন, বসুন, এখানে বাবু আসছেন একটু পর। আমাদের বসানো হলো সুসজ্জিত একটি ডাইনিং। তবে যাই হোক, আমরা সেই ঘরে ঢোকার সাথে সাথেই চোখ চলে গেল একটা জিনিসে। সেটা আর কিছু নয়, একটা খুবই পরিচিত কাঁচের ফ্রেমে বন্দি একটা অয়েল পেন্টিং। পেন্টিংটা দেখা মাত্র আমার মুখ তো হা, কারণ এটা সেই পেন্টিং যেটা প্রথম দিন আমরা সুবিমল বাবুর পুরনো বাড়িটায় দেখেছিলাম। অবিকল সেই পেন্টিং, কোথাও কোনো অমিল নেই। কলকাতা গঙ্গার থেকে শহরের বুকে হাওড়া ব্রিজের সেই আঁকা অপূর্ব অয়েল পেন্টিং। অজিতেশ আর সোফায় বসে, সে এগিয়ে গেল ছবিটার দিকে, ভালো করে নিরীক্ষণ করে বিড়বিড় করে বলল, বড্ড হাতের কাজ। আমার মাথায় তখন একটা কথা ঢুকছে না, আমরা সুবিমল বাবুর বাড়িতে যে ছবিটা দেখেছি সেটা আসল নাকি আজকের দেখা এই পেন্টিংটা। আমার চোখে তো কোনো তফাতই ধরা পড়ছে না। আমরা ছবিটার দিকে তাকিয়ে তখন একটু গলা খাকারির আওয়াজ শোনা গেল। ঘরে প্রবেশ করলেন প্রায় 6 ফুটের কাছাকাছি একজন বয়স 45-এর মানুষ। অজিতেশ ছবিটার দিকে তাকিয়ে আছে দেখে বলল, অজিতেশ বাবু, আপনার তো ডিটেকটিভের চোখ আছে দেখছি। তবে বলেন, ও তসবির কেমন? দি গ্রেট বেঙ্গলি আর্টিস্ট ব্রজমোহন গাঙ্গুলির নিজস্ব আঁকা ছবি। 5 দিন আগে একদম অন ক্যাশ 40,000 দিয়ে কিনি ওটা। ও তসবির দারুণ না? আর নিচে দেখুন, ওখানে ওখানে খুদ আর্টিস্টের সিগনেচারও আছে। অজিতেশ হাসি মুখে বলল, অনবদ্য হাতের কাজ আর্টিস্টের, তবে এটা কোথা থেকে কিনলেন জানতে খুব ইচ্ছে করছে। কোনো অকশন হাউসে উঠলে এটা কিন্তু এত কম দামে আপনি পেতেন বলে মনে হয় না। আমি বুঝলাম ভদ্রলোক অবাঙালি, তাই কথাতেও সেই টান লক্ষ্য করা যায়। হ্যাঁ অজিতেশ বাবু, আমি এটা একটা সোর্স দিয়ে কিনি, তবে তার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলে আমি কিন্তু বলতে পারবো না, এটা বলা বারণ আছে। তবে যে লোক আমাকে এটা বেচেছে তার কাছে এখনো অনেক কটা ছবি আছে ওই 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 সেম আর্টিস্টের। সো আই উইল বাই অল অফ দেম। অজিতেশ এবার কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই ভদ্রলোক দেখলাম বললেন, দেখেন অজিতেশ বাবু, আমি আপনার নাম অনেক শুনেছি, কিন্তু ওই বাড়িটা ভাঙতে আমাকে মানা করবেন না। আমি 1 মাস টাইম এমনিই দিয়েছি। একদিনও যদি দেরি করি তাহলে কাজের অনেক অসুবিধা হয়, আর টাকারও শ্রাদ্ধ। কি বলেন অজিতেশ বাবু?
বলে ভদ্রলোক হো হো করে হেসে উঠলেন। অজিতেশ হেসে উত্তর দিল, সেটা আর দরকার পড়বে না রবিবাবু, আশা করছি। তবে আমায় আপনি এটা বলুন যে বাড়িটা আপনি কিনেছেন সুবিমল বাবুর দিয়ে, ওটা কার বাড়ি ছিল, ওটা কি আপনার জানা? সে জেনে আমি কি করব অজিতেশ বাবু? আমি খালি বাড়ির বাইরের খালি জায়গাটা দেখে এসেছিলাম, मैं अंदर भी नहीं गया। असल में ये सब काम देखने के लिए মানে আমার এইসব কাজ দেখার জন্য লোক আছে, তাই আর কি। অজিতেশ হাসি মুখে নমস্কার জানিয়ে উঠে পড়ল। আপনাকে একটু বিরক্ত করলাম মিস্টার গুপ্তা, তবে ভবিষ্যতে যদি কোনো দরকার পড়ে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ভদ্রলোক হাসি মুখে আমাদের দরজা অবধি এগিয়ে দিতে এলেন। রাত প্রায় 9টার কাছাকাছি হওয়ায় সেই দিন আমরা ট্যাক্সি নিয়ে বাড়িতে ফিরে আসি। রাতে খাওয়া দাওয়ার পর অজিতেশকে বললাম, তুমি কি কিছু বুঝতে পারছো? আমার মাথায় তো কিছুই আসছে না। আর ধরো এই প্রমোটার আমাদের সামনে মিথ্যে কথা বলছে, সেটা তো হতেই পারে। তৈরি হয়ে থেকো, আজ রাতে 12টার পর একটু বেরোতে হবে। আর আজই মনে হচ্ছে চোরের উপর বাটপাড়িটা করতে হবে। দাঁড়াও, একটা টেলিফোন করে নি। আর অজিত, রাতের বেলা ঘাপটি মেরে থাকার জন্য কেমন পোশাক পরবে তা তোমায় বলে দিতে হবে না আশা করি। আমি বুঝলাম না অজিতেশ কি করতে চাইছে, আর সে যাবেই বা কোথায়, আর কোন চোরের কথা বলছে সে। আমরা যেদিন পুরনো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেছিলাম সেই দিন তো আর কোনো ছবি সেখানে আমরা পাইনি। অজিতেশ তৎক্ষণাৎ একটা ফোন করলো। পাশের ঘরে হওয়ায় আমি অতটা বুঝতে পারিনি। রাত তখন 12টার কাছাকাছি। অজিতেশের কথা মতো আমরা মোটামুটি প্রস্তুত। বৌঠান রাতের বেলা বেরোনোর জন্য একটু কুইকাই করলেও পরে সে থেমে যায়। অজিতেশের কথা মতো ডার্ক রঙের পোশাক পরিধান করে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তা তখন শুনশান। কলকাতা শহর যে এতটা শান্ত হতে পারে তা যেন আজ প্রথমবার অনুভব করলাম। চেনা রাস্তায় আর ফাঁকা হওয়ার দরুন প্রায় ওই 10-12 মিনিটের মধ্যেই আমরা বাড়িটার কাছে পৌঁছে যাই। আর গেটের কাছে পৌঁছে আমি দেখতে পাই একটি লোক সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। আর একটু কাছে যেতে বুঝতে পারলাম এ যে সুবিমল বাবু। অজিতেশ ওনার কাছে গিয়ে বলল, যা যা বলেছিলাম মনে আছে তো? কোনো শব্দ না। যদি দেখেন আমাদের বাইরে কোনো চিল্লামিল্লির আওয়াজ, তবেই এই ভাঙা জানালাটা দিয়ে বেরিয়ে আসবেন। তবে আমার মন বলছে সেরকম কিছু হবে না, চোর বাড়িতে ঢুকবে। অজিতেশ দেখলাম বাড়ির সদর দরজাটি খুলে ভিতরে থেকে একটা লুকোনোর জায়গা খুঁজে দিয়ে সুবিমল বাবুকে সেখানে ঘাপটি মেরে বসে থাকতে বলল। তারপর নিজে বাইরে দিয়ে দরজায় তালা লাগিয়ে আমায় বলল, চলো ভাইয়া, আমরা ওই কালকের ওই জঙ্গলের দিকে লুকিয়ে থাকি। কেন জানি না আমার মন বলছে চোর বাবা জীবন এইদিকেই আসবে। আমরা এগিয়ে গেলাম একটা অন্ধকার ঝোপের অংশের দিকে। সব জায়গায় অল্প স্বল্প আলো থাকলেও সেই জায়গাটা যেন একটু বেশি অন্ধকার। আমি আর অজিতেশ চুপটি করে ঘাপটি মেরে বসে রইলাম সেখানে। মুখে যে কোনো কথা হবে না সেটা আগেই বলা ছিল। কতক্ষণ যে ওই রকমভাবে ঘাপটি মেরে বসেছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। ওই অন্ধকার ঝোপের মধ্যে মশার যে কি উৎপাত তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। সময় যেন কাটতেই যায় না। অন্ধকারের মধ্যে এক একটা মুহূর্ত যেন 1 ঘন্টা ঠেকছিল আমার। ঠিক রাত কটা হবে জানি না, তবে হঠাৎ করেই রাস্তায় কিছু কুকুরের ডাক শুনতে পেলাম। অজিতেশ একটু নড়ে চড়ে বসে আমার দিকে মুখে আঙুল তুলে দেখিয়ে দিল, চুপ। সেই সময়টা আমার মনের অবস্থা যে কি তা বলে বোঝাতে পারবো না। বুকের প্রতিটা ধুকপুকানি যেন কানে স্পষ্ট শুনতে পাচ্ছি আমি মনে মনে চিন্তা করলাম, সুবিমল বাবু তবে একা একা কি করছেন বাড়ির ভেতরে কে জানে। কিন্তু আমার ভাবনায় বাধা ফেলে একটা টর্চের আলো যেন এগিয়ে এলো বাড়ির গেট লক্ষ্য করে। আমরা স্পষ্ট দেখতে পেলাম একটা ছায়ামূর্তি গেটটা অত্যন্ত সাবধানে ঠেলে প্রবেশ করলো বাড়ির কাছে। তারপর অতি সন্তর্পণে এদিক ওদিক দেখে এগিয়ে গেল বাড়ির সদর দরজার দিকে। ছায়ামূর্তির পুরো শরীর যে কোনো কালো চাদর দিয়ে ঢাকা তা একদম স্পষ্ট। সে সদর দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, তালাটা নিয়ে একটু নাড়াচাড়া করল। তারপর সেই দিক থেকে এগিয়ে এলো আমাদের ঝোপটার দিকে। অজিতেশকে যেন ফিসফিস করে বলতে শুনলাম, তৈরি থেকো, বেগর ভাই দেখলে তবেই হামলা করবে। আর যদি ও আমাদের দেখতে না পায় তবে ঘাপটি মেরে বসে থেকো। ছায়ামূর্তিটার হাতের টর্চটা একটু এদিক ওদিক ঘুরে বন্ধ হয়ে গেল। সাথে সাথেই আমি অজিতেশের দিক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ার শব্দ শুনতে পেলাম। কিন্তু এ কি? ছায়ামূর্তি দেখলাম এগিয়ে গেল বাড়ির একটা পুরনো দেওয়ালের দিকে, যেখান দিয়ে একটা বড় মোটা পাইপ ছাদ হয়ে নিচে নেমেছে। আমি তখনও বুঝতে পারছি না লোকটা করতে কি চাইছে। এমন সময় একটা খুট শব্দ হতে বুঝতে পারলাম
ছায়ামূর্তি সেই পাইপের একটা অংশ ভেঙে হাতে নিয়ে নিল আর হাত বাড়িয়ে বার করে আনলো লম্বা পাইপের ভেতর থেকে কয়েকটা রোল করা কাগজ। আর সেই কাগজগুলো যে পুরনো আর সেটা যে আকার পেপার তা চাঁদের আলোতেও স্পষ্ট বোঝা যায়। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখি ওর মুখে তখনও খেলা করছে একটা অদ্ভুত হাসি। মানে চোর কি জালে ধরা পড়েছে? এখন তো ওকে না ধরলে সে হয়তো পালাবে। কিন্তু সেই ছায়ামূর্তিকে দেখলাম সেই পেপার রোলটা সযত্নে একটা উঁচু জায়গায় রাখলো, তারপর অতি সন্তর্পণে এগিয়ে গেল সদর দরজার দিকে। ওই দিকে আর কিছু চোখে পড়ছে না। তৎক্ষণাৎ অজিতেশের দিক দিয়ে একটা খুট করে শব্দ শুনতে পেলাম। বুঝলাম পিস্তলটা এখন ওর হাতে চলে এসেছে। ও আস্তে আস্তে এগিয়ে গেল, ছোপটা ছেড়িয়ে ওর পেছনে আমি। ছায়ামূর্তি ততক্ষণে বাড়ির ভেতরে ঢুকেছে আশা করি, আর ঘরের লাইটটা জ্বালানো দেখে বোঝা যায় সেটা তারই কাজ। অজিতেশ আর আমি বাড়ির দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই কালো চাদর পরা লোকটাকে সহজেই চোখে পড়ল। লোকটা বোধ করি অজিতেশকে ধাক্কা মেরে পালাবার চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু অজিতেশের হাতের আগ্নেয়াস্ত্রটা দেখে সেইখানেই থেমে গেল। অজিতেশের মুখে তখন হাসির রেখা। সে বলল, ভাইয়া, বাইরে দিয়ে আঁকার কাগজগুলো অতি যত্নে ভিতরে নিয়ে এসো। তোমরা কেউ জানো না যে ওর ভিতর কি সম্পদ লুকিয়ে আছে। আর সুবিমল বাবু, আপনি এবার বেরিয়ে আসতে পারেন। দেখুন, আপনার আসামি আপনার সামনে। আমি বাইরে গিয়ে জিনিসগুলো নিয়ে ভেতরে এলাম। সুবিমল বাবু ততক্ষণে বেরিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। অজিতেশ বলল, অনিশ, এবার আর তোমার ওই কালো চাদরটা না চাপিয়ে থাকলেও চলবে। খুলে দাও ওটা। কোনো চালাকি করার চেষ্টা করবে না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কথা দিলাম। আস্তে আস্তে আমাদের সামনে চাদরটা সরিয়ে ছলো ছলো চোখে মেঝেতে বসে পড়ল অনিশ। সুবিমল বাবু বললেন, অনিশ? তবে তুই? এই সব কিছুর মানে কি অজিতেশ বাবু? অজিতেশ অনিশের কাছে গিয়ে তাকে তুলে বলল, লজ্জার কিছু নেই তোমার, উঠে দাঁড়াও। সবটা তুমি বলবে না আমি বলবো? ওর মুখ দেখে বোঝা যাচ্ছে কোনো কিছু বলার অবস্থায় সে এখন নেই। আমি একটা জিনিস দেখে হঠাৎ করে অবাক হয়ে বললাম, অজিতেশ, দেওয়ালে দেখো, ওই ছবিটাই যেটা আমরা রবিগুপ্তর বাড়িতে দেখেছি আর প্রথম দিন এখানে এসে দেখেছি। অজিতেশ খালি হেসে বলল, একদম ঠিক বলেছো বন্ধু। তবে এটা কিন্তু বিখ্যাত কোনো আর্টিস্টের হাতের কাজ নয়। এটার আর্টিস্ট ব্রজমোহন গাঙ্গুলি নয়, বরং এই অভূতপূর্ব ছবির নির্মাতা অনিশ। কি ঠিক বলছি তো? কথাটা শোনা মাত্র আমার পায়ের তলা দিয়ে যেন মাটি সরে গেল। অজিতেশ আবার বলা শুরু করলো, সুবিমল বাবু, আপনি এই বাড়িটা কার থেকে কিনেছিলেন বা কোথা থেকে কিনেছিলেন তা আমি জানি না। তবে এটা কোনো সাধারণ মানুষের বাড়ি না। এটা আর্টিস্ট ব্রজমোহন গাঙ্গুলির বাড়ি ছিল আজ থেকে 30 বছর আগে, যেটা মেনটেন করে রাখা হয়েছিল। তবে এই বাড়িতে যে কিছু অমূল্য সম্পদ লুকিয়ে আছে তা আপনি বুঝতে পারেননি, কিন্তু সেটা বুঝতে পেরেছিল এই অনিশ। এ আপনি কি বলছেন অজিতেশ বাবু? মূল্যবান সম্পদ? মূল্যবান যে শুধু সোনাদানা হয় সেটা কিন্তু নয় সুবিমল বাবু। কারণ এই যে ছবিগুলো আপনি দেখছেন, এর প্রতিটার দাম প্রায় 40 থেকে 50 হাজার টাকারও বেশি। আপনার কেনা বাড়ি, অথচ আপনি নিজেই তা জানেন না। তবে সেটা বুঝতে পারে এই অনিশ। যেদিন সে আপনার মেয়েকে সেই বাড়িতে পড়াতে নিয়ে আসে, চোখের সামনে সে খুঁজে পায় ব্রজমোহন গাঙ্গুলির ছবিগুলো, কিন্তু তার ভয় ছিল যদি সে ধরা পড়ে যায়, তাই সেদিন মোটে একটা ছবি নিয়ে যায় আর তার বাজার দর যাচাই করে ফিরে আসে। তখন সে বুঝতে পারে এই ছবিগুলোর মূল্য কত। একই তার অবস্থা তখন ওই রকম। দারিদ্রতা মানুষকে অনেক ভুল কাজ করায়, বুঝলে অজিত? অনিশ সেই দিনই সেই ছবিটার মতো হুবহু একটা ছবি আঁকে, আর তার আঁকার হাত এতটা অসাধারণ যে আমি দেখেও সেই দিন ধরতে পারিনি। তবে অজিতেশ, তুমি বুঝতে পারলে কিভাবে? যেন বন্ধু, যদি কোনো শিল্পী কোনো শিল্প নিজে হাতে তৈরি করে, সে সেটাই কিছু ছাপ ছেড়েই যাবে। আর সেই ভুলটাই করে অনিশ। সে ছবির নিচে স্বাক্ষর ব্রজমোহন গাঙ্গুলির করলেও তার হাতের লেখা যে মিলবে না সেটা সে ভুলে যায়, আর সেটাতেই তার উপর সন্দেহ পড়ে আমার মনে তখন উঁকি মারছিল একটা প্রশ্ন, সেটা করেই ফেললাম। আচ্ছা অজিতেশ, অনিশ তো 6টা ছবি পেয়ে গিয়েছিল, তবে সে বাড়ির ভিতরে ঢুকতে গেল কেন আবার? আর সেই বাড়িতে ঢোকার চাবিটাই বা পেল কোথা থেকে? শিল্পী সত্তা ভাইয়া, বাড়িতে এত সুন্দর সুন্দর দামি দামি রং তুলি রয়েছে, কয়েকদিন পর হয়তো সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। অনিশের শিল্পী মন সেটা চায়নি, তাই সে ওইগুলো উদ্ধার করতে বাড়িতে প্রবেশ করে। আর চাবি তো আগেভাগেই ডুপ্লিকেট করা ছিল।
ঠিক এমন সময় অনিশের দিক থেকে তখন খুব ধীরে একটা স্বর ভেসে আসে। অজিতেশ বাবু, এই পৃথিবীতে কেউ কারো নয়। যদি স্বপ্ন থাকে আর অধ্যবসায় থাকে, তবুও টাকার জন্য তাকে পায়ের নিচে পিষে ফেলা হয়। এই সমাজটা এমনই। আমি এই ছবিগুলোর সঠিক মূল্যই দিতাম, কারণ হয়তো প্রমোটার বা সুবিমল বাবু কেউই জানতেন না যে এই ছবিগুলোর আসল মূল্য কী। কয়েকদিন পর হয়তো এগুলো বাড়ি ভেঙে ফেলার সঙ্গে সঙ্গেই মাটিতে মিশিয়ে দেওয়া হতো। আমি যে মোট 8টা ছবি পেয়েছি, তার মধ্যে 7টা সুবিমল বাবুর হাতে তুলে দিচ্ছি। তবে একটা দোষ আমি করেছি, সেটা হলো একটা ছবি আমি বিক্রি করি 40,000 টাকার বিনিময়ে প্রমোটার রবি গুপ্তাকে। ওটা আমি আর আপনাদেরকে ফেরত দিতে পারবো না, আর সেটার টাকা দিয়েই আমি আমার একটা আর্ট এক্সিবিশন করার স্বপ্ন পূরণ করতে পারি। আমি অত্যন্ত দুঃখিত সুবিমল বাবুকে এতগুলো হুমকি চিঠি দেওয়ার জন্য আর ভয় দেখানোর জন্য। এর জন্য যা সাজা হয় তা আমি মাথা পেতে নেব। অজিতেশ এবার সুবিমল বাবুর দিকে তাকিয়ে বলল, সুবিমল বাবু, আমার কেসের সমাধান এখানেই শেষ। এবার আপনাকে একটা কথা বলি, আশা করি আপনি শুনবেন। আর এই বাড়িতে যা হলো তা আর যেন কোনোভাবেই পাঁচকান না হয়। অজিতেশ বাবু, আপনি বলুন। আপনার জন্য আমার মাথা থেকে একটা ভয় নামলো। আপনার কথা নিশ্চিত শুনবো আমি। এ অনিশ ছেলেটির প্রতিভা আছে, হয়তো কিছু ভুল কাজ করে ফেলেছে, তবে এবারের মতো ওকে ছেড়ে দেওয়ার অনুরোধ রইল। আর ওই যে মোট 6টা ছবি আশা করি এই রোলে আছে, এটার আসল মালিক আপনি, কারণ বাড়িটা আপনার। তবে বাকি দুটোর মধ্যে যেটা অনিশ বিক্রি করেছে সেটা তো আর কিছু করা যাবে না। আর তার প্রদর্শনীতে যেটা সে রেখেছে সেই ছবিটা ওর জন্য ছেড়ে দিন। অজিতেশের কথা শুনে অনিশ বলে ছেলেটির চোখে যেন জল দেখতে পেলাম। অজিতেশ তাকে কাছে ডেকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আমি সত্যান্বেষী অনিশ। সত্য অন্বেষণ করতে গিয়ে যেটা সঠিক মনে হবে সেটাই আমি করব। আমি তুমি চলার পথে অনেক ভুল করি, তবে সেটাকে অতিক্রম করে যে নাম করতে পারে সেই তো প্রকৃত মানুষ। তোমার মধ্যে প্রতিভা আছে, সেটা নষ্ট হতে দিও না। নিজের স্বপ্নটাকে পূরণ করো। আজও সেই রাতের কথা চিন্তা করলে আমার মনটা যেন কেমন একটা করে ওঠে। সত্যি অজিতেশের সাথে এত কেসে আমি ছিলাম, তবে এটা যেন সবগুলোর থেকে আলাদা। আর অজিতেশ যে কতটা উদার মনের মানুষ সেটার পরিচয়ও পাই সেই দিনকেই। তবে সেই কেসের সমাধানের কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে দুটো জিনিস নিয়ে আসেন সুবিমল বাবু। এক হলো একটা মোটা কাগজের খাম, সাথে মিষ্টি। আর অপর জিনিসটা দেখে অবাক হয়ে যাই আমরা, কারণ সেটা একটা বিশাল বড় ফটো ফ্রেম, আর তাতে শোভা পাচ্ছে অতীব সুন্দর একটি গ্রাম বাংলার তৈলচিত্র, যার নিচে জ্বলজ্বল করছে চিত্রকরের নাম ব্রজমোহন গাঙ্গুলি। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই গল্প? লেখক রূপম কুণ্ডুর লেখা অপরাধের মায়াজাল। নিচে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর এরকম অসংখ্য সব গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেও ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।